আজ সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজ পড়ছে। আমি চায়ের কাপ হাতে নিয়ে জানলার ধারে বসে সেই দৃশ্য উপভোগ করছি। এমন বৃষ্টির দিনে তেলে ভাজা মুড়ির সাথে তারানাথের গল্প, আহ, এ যেন এক স্বর্গসুখ। কিছুক্ষণ বসে থাকার পর ভাবলাম, না, আর বসে থাকা চলবে না, একবার ঠাকুরমশাইয়ের বাড়ি যেতেই হবে দেখছি। এই মনে করে গায়ে পাঞ্জাবিটা গলিয়ে ছাতা মাথায় বেরিয়ে পড়লাম কিশোরীর বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় বেরিয়ে তো আমি অবাক, এ কি অবস্থা কলকাতার! একটু বৃষ্টিতে পুরো রাস্তায় হাঁটু পর্যন্ত জল উঠে গেছে। আমি ধুতির কুঁচিটা একটু তুলে হাঁটু জলেই হাঁটতে লাগলাম। কিশোরীর বাড়ির কাছে এসে হাঁক দিলাম, ওহে কিশোরী, কিশোরী! কিশোরী বাড়ি থেকে বেরিয়ে এসে বলল, আরে তুমি, এসো এসো, ভেতরে এসো। তোমার কথাই তো ভাবছিলাম। বলো, চা খাবে তো? আমি বললাম, আরে না না, এখন চা নয়, তুমি তাড়াতাড়ি কাপড়টা পরে নাও, অনেকদিন ঠাকুরমশাইয়ের কাছে যাওয়া হয়নি, তাই ভাবলাম একটু ঘুরে আসি। আর দেরি নয়, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি কাপড়টা পরে নাও। আর হ্যাঁ, একটা ছাতা নিয়ে নিই, আমি বাইরে আছি, ঠিক আছে? তোমাকে বাইরে যেতে হবে না, এখানেই বসো। কিছুক্ষণের মধ্যে কিশোরী তৈরি হয়ে এসে বলল, চলো হে। আমরা বেরিয়ে পড়লাম মঠ লেনের উদ্দেশ্যে। দেখলাম কিশোরীর হাতে একটা প্লাস্টিকের ব্যাগ। আমি জিজ্ঞাসা করলাম, কিশোরী, বলছি, এই ব্যাগের মধ্যে কি আছে? চারির জন্য শাড়ি কিনেছিলাম, দেওয়া হয়নি। সামনেই তো পুজো, তাই ভাবলাম ঠাকুরমশাইয়ের কাছে দিয়ে দিই। চারি এলে ওকে ওটা দিয়ে দেবে। আমি আর কিছু বললাম না। গলির মোড়ে এসে একটা পাসিং শোয়ের প্যাকেট আর তেলে ভাজা কিনে নিলাম। বৃষ্টি তখনও অবিরাম হয়ে চলেছে। আমরা কোনো মতে বৃষ্টির হাত থেকে নিজেদের বাঁচাতে বাঁচাতে এসে পড়লাম তারানাথের বাড়িতে। দরজা খোলাই ছিল। আমরা ভিতরে গিয়ে বসতে তারানাথ ভিতর বাড়ি থেকে বেরিয়ে এসে বললেন, আমি জানতাম আজ তোমরা আসবে, তাই আগে থেকে চার তেল লঙ্কা মাখা মুড়ি করে রেখেছি। তোমরা একটু বসো, দেবো? আমি আমি ওগুলো একটু দিয়ে আসি। ঠাকুরমশাই আবার ভিতর ঘরে ঢুকলেন। আজকে চারির কথা খুব মনে পড়ছে। এই তো কদিন আগেই চুল বাঁধা লেস আর খেলনার জন্য কি বায়না করত। সেই চারি আজ বিয়ে করে সংসার করছে, ভাবলেও অবাক লাগে। এসবই ভাবছিলাম, হঠাৎ কিশোরীর ডাকে হুঁশ ফিরল। দেখি ঠাকুরমশাই এসে বসেছেন আমাদের সামনে। কিশোরী প্লাস্টিকের ব্যাগটা তারানাথের হাতে দিতেই তারানাথ বললেন, এতে কি আছে কিশোরী? চারির জন্য একটা শাড়ি কিনেছিলাম। আহা, এসবের আবার কি দরকার ছিল দেখো দেখি। কাজের যা চাপ, এতে তো আর চারির কাছে যাওয়া যাবে না, তাই আপনাকে দিয়ে দিলাম। চারি এলে ওকে দিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেবো। চলো হে, শুরু করো। আমি একটা বেগুনি তুলে নিয়ে তাতে একটা কামড় দিয়ে বললাম, আর দেরি নয়, এবার একটা গল্প শুরু করুন তো দেখি। আচ্ছা বাবা, ও ও ও ও, বলছি বলছি, আগে খেয়ে নাও, তারপর শুরু করছি। আমরা তাড়াতাড়ি সেটা খেয়ে নিয়ে বললাম, নিন, এবার শুরু করুন, বলে পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের হাতে দিলাম। তিনি একটা সিগারেট ধরিয়ে তাতে একটা লম্বা টান দিয়ে বলতে শুরু করলেন, প্রায় 10 বছর আগের ঘটনা, বুঝলেন? ছোটবেলা থেকে শ্রীকান্ত স্বপ্ন ছিল যে সে একজন পুলিশ হয়ে সমাজের সেবা করবে। ইচ্ছেটা তার বাবা অমর বাবুর। আজ সে তার স্বপ্ন, তার বাবার ইচ্ছে দুটোই পূরণ করেছে। সে নিজেকে খুব গর্বিত বলে মনে করছে। ছোটবেলায় শ্রীকান্ত তার মাকে হারিয়েছে, বাবাই তাকে মানুষ করেছে। চাকরি পাওয়ার খবরটা অমরবাবু শুনে খুবই খুশি হলেন। শ্রীকান্ত বাড়ি ফিরতেই অমরবাবু ছেলেকে জড়িয়ে ধরলেন। আজ আমি খুবই খুশি, গর্বে আমার মুখটা ফেটে যাচ্ছে, বুঝলি? আজ যদি তোর মা বেঁচে থাকতো তাহলে। মা উপর থেকে সব দেখছে বাবা, মাও খুব খুশি হয়েছে। তোর পোস্টিং কোথায় হয়েছে শ্রীকান্ত? মিরপুরে বাবা।
যদিও ইচ্ছেটা আমারই ছিল তোকে পুলিশ করার, পুলিশের কাজে কিন্তু অত্যন্ত ঝুঁকি, তাই বলছি সাবধানে কাজ করিস। তুমি কোনো চিন্তা করো না, আমি সাবধানেই কাজ করব। তা বলছি কবে থেকে জয়েন করছিস? 1 তারিখ থেকে বাবা, মানে পরশু দিন। আমি কাল দুপুরেই বেরিয়ে পড়বো। রাতে বাবা ছেলে হা, দুজনে একসাথে খেয়ে ঘুমিয়ে পড়ল। সকাল হতেই অমর বাবু 1 কাপ চা নিয়ে শ্রীকান্তকে ডাকলেন। শ্রীকান্ত, উঠে পড়, এনে এনে জানে। এ কি বাবা, তুমি চা নিয়ে এলে? কাজের মাসি আসেনি আজ? হ্যাঁ এসেছে, কিন্তু তুই আজ চলে যাবি তো, তাই আমি নিজের হাতেই চা বানিয়ে নিয়ে এলাম। বাবা তুমিও না? শ্রীকান্ত চা খাওয়ার পর তার জিনিসপত্রগুলো গুছিয়ে নিল। অমর বাবুরও তার হাতাহাতি করলেন। তারপর দুপুরে শ্রীকান্ত খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ল। বাড়ি থেকে যখন বার হচ্ছিল তখন শ্রীকান্ত লক্ষ্য করেছিল তার বাবার চোখে জল। তা দেখে শ্রীকান্ত চোখটাও ছলছল করছিল। শ্রীকান্ত তার বাবার কথা চিন্তা করতে করতে কখন যে ঝুমুরতলা স্টেশন চলে এলো সে বুঝতেই পারল না। সে ট্রেন থেকে নেমে দেখে স্টেশনে খুব একটা লোকজন নেই। এই দিকটা গ্রামাঞ্চল, তাই কতই আর লোকজন থাকবে। ঘড়িতে দেখে সন্ধ্যে 7টা বাজে। শ্রীকান্ত স্টেশনের বাইরে এলো। দেখে কিছুটা দূরে কতগুলো রিক্সা দাঁড়িয়ে আছে। বুঝলো ওটাই রিক্সা স্ট্যান্ড। সে গিয়ে বলল, দাদা মিরপুর যাবেন? দাদা মিরপুর যাবেন? সেই একই ব্যাপার। সবাই তার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছে। তাদের চোখে মুখে যেন আতঙ্কের ছাপ। এবার শ্রীকান্ত একটু ধমক দিয়েই বলল, এভাবে চেয়ে থাকার মানেটা কি? তখন থেকে আমি বলে যাচ্ছি, আপনারা কি কানে শুনতে পান না, নাকি মুখে কথা বলতে পারেন না? হঠাৎ একজন পিছন দিক থেকে বলে উঠল। ওরা কেউ যাবে না। শ্রীকান্ত পিছন ঘুরে দেখলো একজন লোক রিক্সা সিটের ওপর পায়ে পা তুলে বসে রয়েছে। শ্রীকান্ত লোকটির কাছে গিয়ে বলল, কেন কেউ যাবে না কেন? আমি মিরপুর থানার নতুন বড়বাবু। এমনিতে আমার দেরি হয়ে গিয়েছে, দরকার হলে আমি দ্বিগুণ ভাড়া দেব। দ্বিগুণ ভাড়া দেবেন? হ্যাঁ, কেউ যদি না যেতে চায় তাহলে তো তাকে দ্বিগুণ ভাড়া দিয়েই নিয়ে যেতে হবে। কি আর করা যাবে? ঠিক আছে, বসুন। শ্রীকান্ত রিক্সায় বসে পড়ল। লোকটি রিক্সা টানতে শুরু করে দিল। এক ভ্যানে লোকটি অন্ধকার পথ দিয়ে রিক্সা টেনে চলেছে। এতটাই অন্ধকার যে পথটা ভালো করে বোঝা যাচ্ছে না। শ্রীকান্ত বুঝলো গ্রামের পথ, তাই আলো নেই বোধহয়। আচ্ছা মশাই, কেউ এই মিরপুর গ্রামে আসতে চাইছিল না কেন? লোকটি কিছু বলল না। শ্রীকান্ত আবারও জিজ্ঞাসা করল। কিছুক্ষণ পর লোকটি বলল, কারণ এই গ্রাম অভিশপ্ত। অভিশপ্ত মানে? এই গ্রামে প্রতি শনিবার রাতে মৃত্যু ঘোরাঘুরি করে তার খিদে মেটানোর জন্য, আর সেই মৃত্যু আপনাকেও গ্রাস করবে। কথাটি শুনে শ্রীকান্ত কিছুটা অবাক হলো। মৃত্যু ঘোরাঘুরি করে মানে? ব্যাপারটা কি আমায় একটু খুলে বলবেন? প্রতি শনিবার রাতে এই গ্রামে কাল নেমে আসে। প্রতি শনিবার রাতে 3 জন করে মানুষ নিখোঁজ হয়ে যায়। পরের দিন সকালে তাদের ক্ষতবিক্ষত দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় কোনো গাছের ডালে। চোখ সমেত তাদের নাড়ি ভুড়ি যেন কেউ টেনে ছিঁড়ে নেয়। সেই দেহ দেখলে আঁতকে উঠতে হয়। তাই এই গ্রামে কেউ আসতে চায় না। যাদের টাকা পয়সা ছিল তারা এই গ্রাম ছেড়ে চলে গিয়েছে, আর যারা গরিব দিন আনি দিন খায় তাদের তো আর যাওয়ার কোথাও জায়গা নেই। তারা এই গ্রামে ভয়ে ভয়ে থাকে। মৃত্যু যখন তখন তাদের গ্রাস করতে পারে। আচ্ছা, ঘটনাটা কবে থেকে ঘটছে? 2 মাস আগে থেকে। এর আগেও 2-3 জন থানার বড়বাবু মারা গিয়েছে। মৃত্যু তাদেরকেও গ্রাস করেছে। এবার আপনার পালা। আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন, তাই না? ভয় দেখাচ্ছি না, যেটা ঘটেছে সেটাই বলছি। এবার আপনার ব্যাপার, আপনি কি করবেন? শ্রীকান্ত কিছুক্ষণ চুপ করে রইল।
তারপর বলল, আপনার ভয় লাগলো না এই গ্রামে আসতে? আমি গরিব মানুষ বাবু, পেট চালাতে গেলে ভয় করলে চলবে? নিন, আমরা চলে এসেছি। ওই যে, ওই হচ্ছে থানা। লোকটি আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল। শ্রীকান্ত রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিল। লোকটি রিক্সা নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। পুরো গ্রাম নিস্তব্ধ। শ্রীকান্ত হেঁটে থানার সামনে গেল। থানা বলতে ওই টিনের ছাউনি দেওয়া তিনখানা ঘর। থানার চারিপাশে বন জঙ্গল আর লতানো কিছু গাছ দেওয়াল বেঁকে রয়েছে। শ্রীকান্ত ভেতরে প্রবেশ করল। দেখে দুজন কনস্টেবল চেয়ারে বসে কথা বলছে। শ্রীকান্ত যেতেই তারা চেয়ার থেকে উঠে পড়ল। বলল, কে আপনি? আমি এই থানার নতুন বড়বাবু। আমার নাম শ্রীকান্ত মজুমদার। ও হ্যালো স্যার, নাইস টু মিট ইউ। আমি অবিনাশ চ্যাটার্জি, এই থানার কনস্টেবল। হ্যালো স্যার, আমি দীনেশ, আমি ওই থানার কনস্টেবল। থানার এইরকম হাল কেন? চারিদিকে আগাছায় ভর্তি। আসলে স্যার, ভয়ে কেউ এই গ্রামে আসতে চায় না। পরিষ্কার করার লোককে খবর দিয়েছিলাম, এই আজ আসি কাল আসি করে আর আসেই না। আসুন স্যার, আপনার থাকার ঘরটা দেখিয়ে দিই। অনেক দূর থেকে এসেছেন, ক্লান্ত হয়ে পড়েছেন নিশ্চয়ই। প্লিজ একটু বিশ্রাম নিন। এই বলে অবিনাশ শ্রীকান্ত থাকার ঘরটা দেখিয়ে দিল। ঘরটা খুবই ছোট। ভিতরে একটা তক্তপোষ, দুটো চেয়ার আর একটা পুরনো আলমারি রয়েছে। আপনি তাহলে বিশ্রাম নিন, আমি আসছি স্যার। শ্রীকান্ত একটা জিনিস লক্ষ্য করল, অবিনাশ একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। তাই সে জিজ্ঞাসা করল, অবিনাশ বাবু, আপনার পায়ে কি হয়েছে? আপনি এমন খুঁড়িয়ে হাঁটছেন কেন? কথাটি বলা মাত্রই অবিনাশের চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা দিল। সে আমতা আমতা করে বলল, ভেঙে গিয়েছিল স্যার, তারপর থেকে ডান পায়ে আমি খুব একটা জোর পাই না। কিভাবে ভেঙে গিয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল বুঝি? পাশ থেকে দীনেশ বলল, অ্যাক্সিডেন্ট নয় স্যার, অবিনাশবাবু খুব ভাগ্যের জোরে বেঁচে ফিরেছে। মৃত্যু প্রায় ওনাকে গ্রাস করেই নিয়েছিল। মৃত্যু অবিনাশ বাবুকে গ্রাস করেছিল? আচ্ছা, একটু পরিষ্কার করে বলুন তো, কি এই মৃত্যু? আসার পথে একটা রিক্সা চালক আমায় বলছিল। আপনি শুনেছেন তাহলে যে এই গ্রাম অভিশপ্ত? জানেন, আমিও ওই অভিশাপের মুখে পড়েছিলাম। এই বলে অবিনাশ ঘটনাটা বলতে শুরু করল। আপনার আগে এই থানার বড়বাবু ছিলেন দিবাকর চক্রবর্তী। তিনিও এই অভিশপ্ত গ্রামে মৃত্যুর শিকার হয়েছেন। গ্রামে এমন ভয়াবহ ঘটনা ঘটছে দেখে আমায় এবং আরও দুজন কনস্টেবলকে নিয়ে গ্রামে পাহারা দিতে বেরিয়েছিলেন স্যার। মাঝরাত অবধি কিছু হলো না। ঘটনাটা ঘটল মাঝরাতের পর। আমরা গাড়িতে বসেছিলাম, হঠাৎ একটা কান ফাটা চিৎকার কানে ভেসে এলো। আমরা গাড়ি থেকে নেমে সেই চিৎকার লক্ষ্য করে দৌড়তে লাগলাম। কিছুটা দৌড়ানোর পর চিৎকার থেমে গেল। আমরা দাঁড়িয়ে পড়লাম, দেখলাম চারিদিকে শুধু রক্ত আর রক্ত। রক্তগুলো উপর থেকে টপ টপ করে পড়ছে। উপরে চেয়ে দেখি একটা আধ খাওয়া দেহ গাছ থেকে ঝুলছে। দেহটার হাত পা চোখ কেউ যেন বিভৎসভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছে। কি ভয়ঙ্কর দৃশ্য! আমরা যে চার রিভলভার বার করে নিলাম। তারপর চারিদিকটা দেখতে লাগলাম। হঠাৎ একটা বুক কাঁপানো গর্জন ভেসে এলো। আমরা সেই গর্জন লক্ষ্য করে সেদিকে গেলাম, কিন্তু কিচ্ছু দেখতে পেলাম না। আমি সবার সামনে ছিলাম, পিছনে তাকিয়ে দেখি দুজন কনস্টেবল নেই। তারপরই শোনা গেল তাদের সেই ভয়ঙ্কর চিৎকার। সেই চিৎকার লক্ষ্য করে গিয়ে দেখি দুজন কনস্টেবলের ছেঁড়া মুন্ডু পড়ে আছে, আর গাছে ঝুলে আছে তাদের থ্যাকলানো দেহ। সেই দৃশ্য দেখে আমি আর স্যার দুজনেই আঁতকে উঠলাম। বুঝতে আর বাকি রইল না যে মৃত্যু আমাদের আশেপাশেই ঘোরাঘুরি করছে, যে কোনো মুহূর্তে আমাদেরও গ্রাস করবে। আমরা আর সময় নষ্ট না করে দৌড়তে লাগলাম। আবারও সেই ভয়ঙ্কর শব্দ। আমার পিছনেই দিবাকর স্যার,
তারপর আমি গাড়িতে উঠে পড়লাম। দেখি দিবাকর স্যারও ছুটে আসছে। আমি গাড়ির গেট খুলে দিলাম। স্যার গাড়িতে উঠতে যাবে এমন সময় গাড়ির মাথার ওপর কি যেন একটা লাফ দিয়ে পড়ল। পুরো গাড়ির কাঁচ সব ভেঙে গেল, কিছু কাঁচ আমার মুখেও ফুটে গেল। মুখ থেকে গল গল করে রক্ত বেরোতে লাগলো। বাইরের দিকে তাকিয়ে দেখি দিবাকর স্যার কোথাও নেই। মুখের মধ্যে কাঁচ ঢুকে অসম্ভব যন্ত্রণা হতে লাগলো। গাড়ির উপর লাফিয়ে পড়া জিনিসটা যে কি কিছুই বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর দিবাকর স্যারের চিৎকার শুনতে পেলাম। আমি কি করব কিচ্ছু বুঝতে পারলাম না। গাড়ি স্টার্ট করে দ্রুত গতিতে সামনের দিকে যেতে লাগলাম। আতঙ্কে আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। কতক্ষণ গাড়ি চালিয়েছিলাম জানি না, হঠাৎ আমার গাড়ির সামনে দিবাকর স্যারের দেহটা আছড়ে পড়ল। দেহটার মাথা থেকে কোমর অবধি অংশটাই আছে, আর বাকি অংশটা নেই। আর পেট থেকে নাড়ি ভুঁড়ি বেরিয়ে বীভৎসভাবে ঝুলছে। আমি নিজেকে ঠিক না রাখতে পেরে একটা গাছে ধাক্কা মারলাম। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরল, দেখি আমি একটা হসপিটালে ভর্তি, আর আমার পা ভেঙে গেছে। পরে লোকের মুখে শুনেছিলাম এই অভিশাপ মিরপুর গ্রাম পর্যন্তই সীমাবদ্ধ। আর সেই রাতে আমি গাড়ি নিয়ে গগনপুর সীমান্তে চলে গিয়েছিলাম, আর সেখানেই আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তাই ওই অভিশাপ আমার কোনো ক্ষতি করতে পারেনি। এই পর্যন্ত বলে অবিনাশ থামলো। শ্রীকান্ত বলল, কি অভিশাপ এই গ্রামে? তা জানি না, তবে ওই অভিশাপ একে একে সবাইকে গ্রাস করবে। পুরো গ্রাম শ্মশান হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসটা কি? মানে এত নির্মম ভাবে যে হত্যাগুলো করছে, তাকে কি কেউ দেখেছে? না, যে দেখেছে সেই মরেছে। আজ শনিবার, আজও কেউ শিকার হবে। গ্রামের একটা হাসপাতাল, সেই হাসপাতালে একজন ডাক্তার নিতু একজন গাইনোকোলজিস্ট। আজ বাড়ি ফিরতে নিতুর একটু রাত হয়ে গেল। নিতুও জানে এই গ্রামের অভিশাপের কথাটা। নিতু এসবে বিশ্বাস করে না, কারণ সে একজন ডাক্তার। গ্রামের কাঁচা পাকা পথ ধরে গাড়ি নিয়ে একাই বাড়ি ফিরছে নিতু। হঠাৎ তার গাড়ির সামনে দিয়ে কালো রঙের কিছু একটা হামাগুড়ি দিয়ে রাস্তার এপার দিয়ে ও পারে চলে গেল। সঙ্গে সঙ্গে নিতু গাড়ির ব্রেক কষে দিল। গাড়ি দাঁড়িয়ে গেল। নিতু দেখল পাশে ঝোপটা নড়ছে। জিনিসটা কি সেটা দেখার জন্য নিতু গাড়ি থেকে নামলো। ঝোপটার কাছে যেতেই নিতুর মুখ থেকে একটা কান ফাটা চিৎকার বেরিয়ে এলো। স্যার, দরজা খুলুন, স্যার। অবিলাসের ডাকে শ্রীকান্তর ঘুম ভাঙল। গতকাল রাতে শ্রীকান্ত এই গ্রামে পাহারা দিতে বেরিয়েছিল। ভোর হতে আর শ্রীকান্ত বাড়ি এসে ঘুমিয়ে পড়ে। স্যার দরজা খুলুন স্যার। শ্রীকান্ত ঘড়িতে দেখে সকাল 7টা বাজে। বলুন অবিনাশ বাবু, কি হয়েছে? আপনাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আবারও একজন শিকার হয়েছে স্যার। বলেন কি? কোথায় হয়েছে? গতকাল রাতে তো আমি পাহারা দিয়েছি। আপনি পাহারা দিয়েছেন গ্রামের দক্ষিণ দিকে, আর ঘটনাটা ঘটেছে গ্রামের উত্তর দিকে। সে কি? আপনি গাড়ি বার করুন, আমি আসছি। এই বলে সুরেশ খাকি পোশাক পরে বেরিয়ে গেল। সেখানে গিয়ে দেখে এক মহিলার ক্ষত বিক্ষত দেহ ঝুলে আছে গাছের ডালে। দেহটির হাত পা নেই, পেট চিরে আর নাড়ি ভুঁড়ি বেরিয়ে একবারে। পুরো দেহটিতে মাছি ভন ভন করছে। এমন সময় এমন ভয়ঙ্কর দৃশ্য শ্রীকান্ত কখনোই দেখেনি।
পাশে দাঁড়িয়ে অবিনাশ ভয়ে ঠক ঠক করে কাঁপছে। অবিনাশ বাবু, দেহটিকে গাছ থেকে নামানোর ব্যবস্থা করুন। এইভাবে যে কত লাশই না নামিয়েছি তার ঠিক নেই। কিছু ডোমকে ডেকে দেহটিকে নামানো হলো। শ্রীকান্ত চারিপাশটা একটু দেখতে লাগলো। কিছুটা দূরে গিয়ে দেখে একটা গাড়ি রাস্তার পাশে। এমন সময় অবিনাশ এসে বলল, স্যার, হ্যাঁ অবিনাশ বাবু, কিছু জানতে পারলেন? আর কিছুটা গেলেই একটা হাসপাতাল পড়বে। এই গ্রামে ওই একটাই হাসপাতাল। ওই হাসপাতালের গাইনোকোলজিস্ট ডক্টর ছিলেন ডক্টর নিতু। ওটা ওনারই গাড়ি। কাল বাড়ি ফিরতে নিতুর একটু রাত হয়ে গিয়েছিল। ইনিও ওই অভিশাপের শিকার হয়েছেন। আর কত যে এইভাবে লোক মরবে তা ঠিক নেই। এর আগে যারা মারা গিয়েছে তাদের সকলের পোস্টমর্টেম রিপোর্ট আজ বিকেলের মধ্যেই আমার চাই। সেটা তো সম্ভব নয় স্যার, কারণ যারা মারা গিয়েছে তাদের কেউ পোস্টমর্টমে পাঠায়নি। পাঠাইনি মানে? তাহলে আপনারা কি করছিলেন? এতে আমার দোষ কোথায় স্যার? এর আগের বড়বাবু মানে দিবাকর স্যার কোনো লাশ পোস্টমর্টমে পাঠাননি। আর তাছাড়া আমি মৃত ব্যক্তির পরিবারকে বলেছিলাম, তারা আমায় বলেছিল যে একেই তো দেহগুলো ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়, আবার সেই দেহগুলোকে কাটাকুটি করা, তাই কেউ পোস্টমর্টমের জন্য পাঠায়নি স্যার। খুব ভুল করেছেন আপনারা। ঠিক আছে, নিতু দেহটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিন। আর হ্যাঁ, রিপোর্টটা যেন সবার প্রথম আমার হাতেই আসে। ঠিক আছে স্যার। নিতু দেহটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হলো। শ্রীকান্ত পুরো গ্রামটা একবার ভালো করে ঘুরে দেখলো। গ্রামের অনেক লোকের কাছে এই অভিশাপের ব্যাপারটা জানতে চাইল। কেউ বলল এটা অপদেবতার কাজ, আবার কেউ বলল ভয়ঙ্কর এক রাক্ষস মাটির তলায় ঘুমিয়ে আছে। প্রতি শনিবার তার ঘুম ভেঙে যায়, আর তারপর সে এক এক করে শিকার করে। শ্রীকান্ত যখন থানায় ফিরল তখন দুপুর হয়েছে। সকাল থেকেই শ্রীকান্তর পেটে কিছু পড়েনি, তা সত্ত্বেও তার খেতে ইচ্ছা করলো না। শ্রীকান্ত একটু জল খেয়ে চেয়ারে বসলো। সে ভাবতে লাগলো। এমন সময় দিনেশ এসে বলল, স্যার, একটা কথা বলবো। যদিও এসব কথা একজন পুলিশের মুখে মানায় না, তবু বলছি। আমাদের ওখানে একজন তান্ত্রিক আছে, নাম তারানাথ। এই গ্রামে যেসব ঘটনা ঘটছে এগুলো কোনো অলৌকিক শক্তির কাজ। আর এই অলৌকিক শক্তির সাথে আমরা লড়াই করতে পারবো না। এর আগেও অনেকেই ওই অলৌকিক শক্তির শিকার হয়েছে স্যার। আপনি কি বলতে চাইছেন আমরা পুলিশ হয়ে শেষমেশ ওঝাতান্ত্রিক করব? আমার মনে হয় আমাদের একবার তারানাথ তান্ত্রিকের কাছে যাওয়া উচিত। এটা আপনি কি বলছেন দীনেশ বাবু? এরকম করলে তো পুলিশের ওপর থেকে মানুষের ভরসাই উঠে যাবে। আপনি কি ভাবলেন এই গ্রামে পুলিশের উপর কেউ ভরসা করে? স্বয়ং পুলিশই যদি শিকার হয় তাহলে আমাদের উপর কে ভরসা করবে? তান্ত্রিক মশাই, বাড়িতে আছেন? আমার নাম দীনেশ, আমি মিরপুর থানা কনস্টেবল। আপনার সাথে কিছু কথা আছে। সন্ধ্যার সময় পুলিশ আমার বাড়িতে। আসুন আসুন, ভিতরে আসুন। আমি একটা চেয়ার দিয়ে বললাম বসুন। দিনেশ বসলো। বলুন, কি ব্যাপারে এসেছে? মিরপুর গ্রামে যে ভয়াবহ ঘটনাগুলো ঘটছে, আপনি কি কিছু শুনেছেন? আর শুনেছি বলতে হালকা কানে এসেছে। এই বলে শ্রীকান্ত পুরো ঘটনাটা খুলে বলল। সমস্ত কিছু শুনে আমি বললাম, ঠিক আছে, আমি কাল সকালেই রওনা দেব। রওনা দেবেন ঠিক আছে, তবে একটা অনুরোধ। আপনাকে কিন্তু আপনার পরিচয় আর আপনার বেশ দুটোই বদলাতে হবে। আর আমি যে আপনার কাছে এসেছি এটাও কেউ যেন না জানে। ব্যাপারটা আমার আর আপনার মধ্যেই যেন থাকে।
এত কিছু গোপন রাখতে হবে তা কেন? কারণ ওই থানার বড়বাবুকে আপনার কথা বলেছিলাম, তিনি কিছুতেই রাজি হননি এখানে আসতে। তাই আমি গোপনে কাউকে না জানিয়েই এখানে এসেছি। দয়া করে না বলবেন না। ঠিক আছে, এখন আসি তাহলে। এই বলে দীনেশ ফিরে গেল। তখন গভীর রাত। সারাদিন দৌড়াদৌড়ি করার ফলে শ্রীকান্ত খুব ক্লান্ত হয়ে পড়ে। ফলে বিছানায় গায়ে দিয়ে দিতে সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ একটা শব্দে শ্রীকান্তের ঘুম ভেঙে যায়। শ্রীকান্ত বিছানায় উঠে বসে। তার কানে আসে তার ঘরের টিনের চালের উপর কেউ যেন হাঁটা চলা করছে। তারপরে একটা বুক ফাটা চিৎকার। গলাটা শ্রীকান্ত চেনা। সে ধর মুড়িয়ে উঠে এক হাতে টর্চ আর এক হাতে রিভলভার নিয়ে বাইরে আসে। দেখে কেউ নেই। হঠাৎ টিনের ছাউনির ওপর দিয়ে কিছু একটা গোল মতন জিনিস গড়িয়ে ধপ করে পড়ল নিচে। অন্ধকারে শ্রীকান্ত কিছু বুঝতে পারল না। টর্চের আলো সেটার ওপর ফেলতেই শ্রীকান্ত যেন কিছুক্ষণের জন্য অবশ হয়ে গেল। টর্চের আলোয় শ্রীকান্ত দেখলো গোল মতন জিনিসটা আসলে একটা মুন্ডু। আর মুন্ডুটা হলো দীনেশের। মুন্ডুটা যেন তার ধর থেকে কেউ টেনে ছিঁড়ে নিয়েছে। পরক্ষণে শ্রীকান্ত টিনের চালের উপর টর্চের আলো ফেলতেই দেখে টিনের চালের উপর একটা আধ খাওয়া মুন্ডহীন দেহ। বুঝতে আর বাকি রইল না যে ওটা দীনেশেরই দেহ। শ্রীকান্ত ফোন করে অবিনাশকে। কিছুক্ষণের মধ্যেই অবিনাশ চলে আসে। তারপর সেও সেই দৃশ্য দেখে। দিনেশ, দিনেশ, আমি মানা করেছিলাম আজ পাহারা না দিতে। আমার কথা শুনলো না। শেষ পর্যন্ত দিনেশও শিকার হলো। আমরা কেউ বাঁচবো না স্যার, আমরা কেউ বাঁচবো না। শ্রীকান্ত চোখটাও ছলছল করছিল তখন। রাত কেটে ভোর হলো। তারপর সকাল। অনেক লোকজনের ভিড় জমলো সেখানে। দীনেশের দেহটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হলো। পরপর দুজনের মৃত্যু হলো, ডাক্তার নিতুর আর দীনেশের। থানায় যাওয়ার পরে শ্রীকান্ত দেখে যেই চেয়ারটায় দীনেশ বসতো সেই চেয়ারটার দিকে এক দৃশ্যে চেয়ে রয়েছে অবিনাশ। তার চোখে জল। অবিনাশ বাবু, আমি জানি দীনেশের মৃত্যুতে আপনি খুবই শোকাহত হয়েছেন। আমিও হয়েছি, কিন্তু আমরা পুলিশ, আমাদের ভেঙে পড়লে চলবে না। পুলিশ হয়েও আমরা কিচ্ছু করতে পারছি না স্যার। আপনিও এই গ্রাম ছেড়ে চলে যান স্যার। না হলে আপনারও কোনো ক্ষতি হয়ে যেতে পারে। ভয়ে পালাবো? ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে আমি পুলিশ হব। বাবা এত কষ্ট করে আমায় পুলিশ বানিয়েছেন। কি বলবো আমি বাবার সামনে গিয়ে যে আমি ভয়ে পালিয়ে এসেছি? কি হবে পুলিশের চাকরি করে যদি প্রাণটাই না থাকে? আমি চাই না যে আমার বাবাকে লোকে বলুক একটা ভীতু পুলিশের বাবা। তার থেকে এই খাকি পোশাক পরে মরে যাওয়া বেছে নেব আমি। অবিনাশ আর কিছু বলল না। কিছুক্ষণ পর শ্রীকান্ত বলল, আমি এটা ভেবে পাচ্ছি না যে প্রতি শনিবারই গ্রামের লোকের মৃত্যু হতো, কিন্তু কিন্তু কাল তো শনিবার ছিল না। শনিবার ছাড়াও লোকের মৃত্যু হচ্ছে, তাও আবার আমার থাকার ঘরের সামনে। কখন কোথায় কার মৃত্যু হবে কেউ বলতে পারে না, কারণ পুরো গ্রামই তো অভিশপ্ত। এরপর 5 দিন কেটে গেল। এই 5 দিনে শ্রীকান্ত আর অবিনাশ রাতে পাহারাও দিল। গত 5 দিনে কোনো মানুষের মৃত্যু না হলেও কিছু কুকুরের হাত খাওয়া দেহ পাওয়া গিয়েছিল। দেখতে না দেখতেই শনিবার চলে এলো। কে জানতো যে আজ
আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আজ শনিবার স্যার, জানি না আজ রাতে আবার কি ঘটতে চলেছে। অবিনাশবাবু, আজ রাতে আপনি থানাতেই থাকবেন। আজ রাতে আমি একাই পাহারা দিতে বেরোবো। বলেন কি স্যার, আপনি একা যাবেন? না স্যার, এভাবে আপনাকে একা ছেড়ে দিতে আমি পারি না। যেটা বলছি সেটা করবে, আর তাছাড়া আমি চাই না আপনার ক্ষতি হোক। কিন্তু স্যার, আহ, কথা বাড়াবেন না। আপনি থানাতেই থাকবেন, আমি একাই বেরোবো। অবিনাশ আর কথা বাড়ালো না। দেখতে দেখতে রাত হয়ে গেল। শ্রীকান্ত গাড়ি নিয়ে একাই বেরিয়ে পড়ল। আসার সময় অবিনাশ অনেক করেই বলেছিল, স্যার স্যার একা যাবেন না প্লিজ, আমিও যাচ্ছি আপনার সাথে। কিন্তু শ্রীকান্ত তার কথা অবাধ্য করেই গাড়ি নিয়ে বেরিয়ে আসে। কালো মেঘ চাঁদকে ঢেকে দিলেও সেই মেঘ ভেদ করে অল্প আলো পড়েছে গ্রামের উপর। ফলে গ্রামটিকে আরো ভয়ঙ্কর লাগছে। কিছুক্ষণ পর শ্রীকান্ত গাড়ি থামিয়ে দিল। তারপর গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলো। বেশ কিছুক্ষণ হাঁটার পর শ্রীকান্তর মনে হলো কেউ যেন তার পিছন পিছন আসছে। শ্রীকান্ত হাঁটা থামিয়ে বলল, তুই যেই হোস না কেন, কোনো অভিশাপের সৃষ্টি হওয়া শয়তান বা অন্য কিছু, আজ আমি তোর চালা হয়ে এসেছি। হায় আয়, আমায় স্বীকার কর। কথাটি বলা মাত্র এক বুক কাঁপানো গর্জন। শ্রীকান্ত সেই শব্দ লক্ষ্য করে দৌড়াতে লাগলো। শ্রীকান্তর মনে যেন কোনো ভয় নেই। সে এক ধ্যানে শব্দটিকে অনুসরণ করে দৌড়ে চলছে। কিছুটা দৌড়ে যাওয়ার পর শ্রীকান্ত আবছা ভাবে দূরে দেখে একটা কালো মতন কিছু হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। জিনিসটার শরীর পুরো কালো। হালকা চাঁদের আলোয় কালো শরীরটা চকচক করছে। জিনিসটা একবার পিছন দিকে তাকায়। শ্রীকান্ত দেখে তার চোখ পুরো সাদা। শ্রীকান্ত গুলি চালায় তার দিকে। চোখের নিমেষে জিনিসটা অদৃশ্য হয়ে গেল। শ্রীকান্ত সেদিকে গেল। জিনিসটাকে আর দেখা গেল না। কিছুটা এগিয়ে যাওয়ার পর শ্রীকান্ত দেখে সামনে এক বিশাল হোগলা বন। হোগলা বনগুলো কমসে কম 3 মানুষ করে লম্বা হবে। এদিক ওদিক দেখার পর শ্রীকান্ত দেখে সেই হোগলা বন ভেদ করে একটা সরু পথ চলে গেছে ভিতরে। শ্রীকান্ত সেই পথ ধরে ভিতরে প্রবেশ করে। অনেকটাই ভিতরে চলে আসে শ্রীকান্ত। পথের ধারে ধারে হাড় গোড় আর মাথার খুলি দেখতে পায় শ্রীকান্ত। হঠাৎ সেই গর্জনের সাথে সামনের হোগলা বনটা নড়ে উঠল। শ্রীকান্ত রিভলভারটা শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে গেল। কিছুটা সামনে যাওয়ার পর শ্রীকান্ত দেখে সামনে এক বিশাল জায়গা। যেন কেউ হোগলা বন কেটে জায়গাটিকে ফাঁকা করেছে। সেই ফাঁকা অংশ জুড়ে পড়ে আছে মানুষ আর বিভিন্ন প্রাণীর হাড়গোড়। শ্রীকান্তর পায়ে শব্দ শুনে কঙ্কালের খুলি থেকে একটা বিষধর সাপ বেরিয়ে শ্রীকান্তর ছাওয়াতেই ছবল মারতে লাগলো। অল্প চাঁদের আলোয় শ্রীকান্ত বুঝতেই পারল না যে কি সাপ। হঠাৎ শ্রীকান্ত তার পিছনে একটা শব্দ শুনতে পায়। সে অনুভব করলো তার পিছনে কিছু একটা এসে দাঁড়িয়েছে। শ্রীকান্ত পিছনে ঘুরতেই তার মাথায় এক তীব্র আঘাত। কতক্ষণ অজ্ঞান অবস্থায় পড়েছিল তার শ্রীকান্তর মনে ছিল না। চোখের পাতা খুলতেই দেখে সে একটা চেয়ারের উপরে বসে, আর তার হাত পা বাঁধা। তার সামনে একজন হামাগুড়ি দিয়ে তার দিকেই চেয়ে আছে আর হাসছে। তার সাদা দুটো চোখ আর দাঁতটাই দেখা যাচ্ছে মাত্র। গায়ের রং এতটাই কালো যে অন্ধকারের সাথে মিশে গেছে সে। আকৃতিতে জিনিসটা মানুষেরই মতো। শ্রীকান্ত জিনিসটাকে দেখে বলল, চোখে সাদা লেন্স পরে আর গায়ে কালো রং করে বাইরে থেকে তোকে যতটা না শয়তান লাগছে, তার থেকেও বেশি শয়তান তুই, অবিনাশ। বুঝে গেছিস তাহলে?
আমার তো অনেক দিন আগে থেকেই তোর উপর সন্দেহ ছিল, শুধু হাতে নাতে ধরতে পারছিলাম না। আমায় ধরতে বেরিয়ে এখন নিজেই আমার হাতে ধরা পড়ে গেলি, হ্যাঁ? দিনের পর দিন এই গায়ের লোককে তুই কেন এত নির্মম ভাবে হত্যা করলি? তোর বুক একটুও কাঁপলো না? না, কাঁপলো না, কাঁপলো না, বরং খুব আনন্দ পেয়েছি যখন তাদের হাত পা মাথা অর্ধেক করে টেনে ছিঁড়ে নিতাম। তখন তাদের যন্ত্রণা আর ছটফটানি আর্তনাদ শুনে আমার যে কি ভালো লাগতো। আনন্দে আনন্দে আমার বুকটা পুরো ভরে যেত। হ্যাঁ, তুই তাই তোর মাকেও খুন করেছিস? এই এই, মাকে নিয়ে একদম কিচ্ছু বলবি না। না না, মাকে নিয়ে কোনো কথা হবে না। মা ছিল বলেই তো আমার মতো একটা শয়তানের বাচ্চার জন্ম হয়েছে। ছোটবেলা থেকেই কারোর কোনো ক্ষতি হলে আমি খুব আনন্দ পেতাম। একবার একবার আমার বাবা বাজার থেকে খাঁচা সমেত একটা টিয়া পাখি এনেছিল। খাঁচা সমেত টিয়া পাখিটাকে আমি জলে ডুবিয়ে দিই। তারপর তড়পে তড়পে টিয়া পাখিটাকে মরতে দেখে আমার আনন্দে বুকটা ভরে যাচ্ছিল। এমনভাবে আমি যে কত জীবজন্তু হত্যা করেছি তার কোনো কুল কিনারা নেই। দিন দিন যত বড় হয়েছি আমার হত্যা লীলার চাহিদা তত বাড়ছে। তবে জীবজন্তু হত্যা করে এত মজা পাইনি যতটা মানুষ হত্যা করে মজা পায়। আমার আমার এসব কার্যকলাপ একদিন বাবার চোখে পড়ে গেল। বাবা আমাকে বলল পাগল হয়ে গেছি। একদিন মা মামার বাড়ি গিয়েছিল। বাবা কাজ থেকে বাড়ি ফিরে হাত পা ধোয়ার জন্য কুয়ো থেকে জল তুলছিল। সেই সুযোগে আমি বাবাকে ঠেলে কুয়োয় ফেলে দিই। বাবার চিৎকারে আমার খুব আনন্দ লেগেছিল। বাবার মৃত্যুতে মা খুব ভেঙে পড়েছিল। মায়ের কষ্ট আমি আর দেখতে পারছিলাম না, তাই মাকেও বাবার কাছে পাঠিয়ে দিয়েছি। মা একদিন রান্না করছিল, আমি আমি মায়ের শাড়িতে আগুন ধরিয়ে দিই। বাবা আর মা দুজনেই আমাকে একা রেখে চলে গেল। লোকের আতঙ্ক আমার মনোবল বাড়াতো, তাই আমি এক এক করে সবাইকে মেরে গাছে ঝুলিয়ে দিতাম যাতে লোকেরা আতঙ্কে থাকে। থানার আগের বড়বাবু দিবাকর তোর মতো খুব ফড়ফড় করছিল, তাকেও উপরে পাঠিয়েছি। অ্যাক্সিডেন্টে আমার পা ভেঙে গিয়েছিল না, এটাই তো তোকে বলেছি আমি। সব মিথ্যে, সব সব মিথ্যে। আসলে দিবাকর আমার পায়ের রড দিয়ে আঘাত করেছিল। তোর বাবা ঠিকই বলেছিল, তুই একটা পাগল। তুইও আমাকে পাগল বললি। এবার তোর মরার পালা। সত্যি বলছি, তোকে মারতে না আমার হেব্বি আনন্দ হবে। এই বলে অবিনাশ একটা ছুরি বার করে শ্রীকান্তর চোখে আঘাত করতে গেল। এমন সময় আমি পাশ দিয়ে অবিনাশের মাথায় আঘাত করলাম। অবিনাশ চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। লাঠি হাতে অন্ধকার ভেদ করে আমি বেরিয়ে এলাম। কে তুমি? আমি শ্রীকান্তর বাঁধন খুলে দিলাম। কে আপনি? আমি তারানাথ চক্রবর্তী। তারানাথ? তারানাথ মানে ওই দীনেশ বাবু আমায় যার কথা বলেছিলেন? হ্যাঁ। আপনি এখানে কিভাবে? দীনেশ বাবু আপনাদের না জানিয়ে আমার কাছে দিয়েছিল। সেই থেকেই আমি এই গ্রামে আমার পরিচয় লুকিয়ে রেখেছিলাম। প্রতি রাতে আমি এই গ্রামে ঘুরে বেরিয়েছি। আজ আপনাকে দেখে আপনার পিছু নিয়েছিলাম। দুঃখের বিষয় এটাই যে দীনেশ বাবুকে বাঁচাতে পারলাম না। সবই এই শয়তানের কাজ। এই বলে শ্রীকান্ত আমার হাত থেকে লাঠিটা নিয়ে অবিনাশকে মারতে শুরু করে। শয়তান, এবার তোর চিৎকারে আমার খুব আনন্দ হচ্ছে।
অবিনাশ যখন আধমরা হয়ে যায় তখন আমি শ্রীকান্তকে আটকালাম। ছেড়ে দিন ঠাকুর মশাই, আজ ওকে শেষ করেই ফেলবো। শ্রীকান্ত আটকানোর বহু চেষ্টা করে, উপরে শূন্য গুলিও চালায়, কিন্তু কোনো লাভ হয়নি। কিছুক্ষণের মধ্যে গ্রামের শোক শান্ত হয়। ততক্ষণে অবিনাশ শেষ, আর থ্যাতলানো দেহটা পড়ে রইল মাটিতে। এই বলে তারানাথ থামলেন। আমি আর কিশোরী মন্ত্রমুগ্ধের মতো সেই কাহিনী শুনছিলাম। কিশোরী বলে উঠল, পৃথিবীতে কত ধরনেরই না মানুষ থাকে। বাইরে থেকে তাদের ভদ্র মনে হলেও ভেতর থেকে যে তারা কতটা ভয়ঙ্কর সেটা বোঝা বড় দায়। আপনারা এই গল্পটা শোনার পর হাড়ে হাড়ে সেটা টের পাচ্ছি। তারানাথ শুধু একটু মুচকি হাসলেন। ডিসেম্বরের 19 তারিখ, দিনটা ছিল রবিবার। খুব ঠান্ডা পড়েছে, অফিস বন্ধ, তাই বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছে না। কি করা যায় ভাবছি, এমন সময় তারানাথের কথা মনে পড়ল। তাই জামা কাপড় পরে রওনা দিলাম তারানাথের বাড়ি। পথে কিশোরীর সাথে দেখা। সে আমায় দেখে দূর থেকে চেঁচিয়ে উঠল, কি বিভূতি, তারানাথের বাড়ি যাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, ওই আর কি। বসে বসে ভেবে পাচ্ছিলাম না কি করব। আর আজকে তো রবিবার, অফিস বন্ধ, হাতে কোনো কাজ নেই। তাই ভাবলাম তারানাথের কাছে একটু ঘুরে আসি। আড্ডাও মারা হবে আর সাথে সাথে গল্পও শোনা হবে একটু। আমিও ভাবছিলাম তারানাথের বাড়ি যাব, তাই তোমাকে ডাকতে তোমার বাড়িতেই যাচ্ছিলাম। ভালোই হলো, তোমার সাথে পথে দেখা হয়ে গেল, আর কষ্ট করে তোমার বাড়িতে যেতে হলো না। আচ্ছা, তুমি একটু দাঁড়াও, আমি পাশের দোকান থেকে তারানাথের জন্য একটা পাসিং শোয়ের প্যাকেট নিয়ে আসি। কিশোরী পাসিং শোয়ের প্যাকেট কেনার পর দুজনে চলতে শুরু করলাম। আচ্ছা কিশোরী, তারানাথ রাবড়ি খেতে খুব ভালোবাসেন না? তারানাথের জন্য রাবড়ি কিনে নিয়ে গেলে কেমন হয়? তা তো ভালোই হয় বিভূতি, সামনেই একটা রাবড়ির দোকান আছে, ওখান থেকেই রাবড়ি কিনে নেব, কেমন? আমরা তারানাথের জন্য রাবড়ি এবং পাসিং শোয়ের প্যাকেট কিনে নিয়ে তারানাথের বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলাম। সামনে এসে দুবার দরজায় কড়া নাড়তেই চারি এসে দরজা খুলে দিল। আরে কাকা বাবুর আছে, আসুন আসুন। আমি চারির হাতে রাবড়ির হাঁড়িটা দিয়ে বললাম, চারিমা, হ্যাঁ বাবা কি বাড়িতে নেই নাকি? হ্যাঁ আছে কাকা বাবু, আসলে বাবার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে। আচ্ছা, আপনারা বৈঠকখানায় গিয়ে তক্তপোষের উপরে বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি, কেমন? ঠিক আছে। আমি বললাম, আরে না না, আমরাই যাচ্ছি ওনার কাছে, আর তাছাড়া ওনার হালচাল জানার জন্যই তো আমরা এসেছি। চলো কিশোরী। আমরা তারানাথের কাছে গিয়ে তক্তপোষের উপর বসলাম। কাছেই একটা বই দেখতে পেয়ে কিশোরী বইটা পড়তে লাগলো। আমি অপেক্ষা করলাম উনি কখন চক্ষু জোড়া নিজ হস্তে খুলে আমাদের দেখেন। কিছুক্ষণ পর তারানাথ নিজে থেকেই উঠে বসল। তারপর চারি এসে গায়ে একটা চাদর ও গলায় মাফলার জড়িয়ে দিল। তা দেখে তো মনে হচ্ছে ভালোই ঠান্ডা লেগেছে। প্রতি বছরের চেয়ে এবছরে মটলেনের ঠান্ডা একটু বেশিই পড়েছে। চারির জন্য শাড়ি কিনতে গিয়ে চারিকে নিয়ে একটু দোকানে গিয়েছিলাম, সেখান থেকেই আমার ঠান্ডাটা লেগেছে। তবে অসুবিধা নেই, এখন অনেকটাই সুস্থ হয়ে গেছি। সবটাই চারির হাতের আদা চায়ের জন্যই হয়েছে। চারি আছে তাই রক্ষে। জানি না ও চলে যাওয়ার পর কে সব করবে। আমি তারানাথের মন ঘোরাতে বললাম, ঠাকুরমশাই, আপনার তো সংসারের ওপর তেমন একটা মন নেই, আপনি চারির জন্য দোকানে গিয়ে শাড়ি কিনেছেন। তারানাথ কিছু বলতে যাবে এমন সময় চারির গলার আওয়াজ এলো রান্নাঘর থেকে। আমি বাবাকে অনেক দিন ধরেই বলছিলাম আমাকে একটা শাড়ি কিনে দেবার জন্য। আমার একটা শাড়ি পছন্দ হয়েছে, বাবা বলেছিল কিনে দেবে, তারপর আর কেনা হয়নি। পরশু আমাকে শাড়ির দোকানে নিয়ে গেল আর আমাকে আমার পছন্দের শাড়িটা কিনে দিল। চারি রান্নাঘর থেকে বলতে বলতে কিছু রাবড়ি এবং 3 কাপ চা আমাদের জন্য রেখে গেল। আমরা চা খেতে শুরু করলাম। চায়ে একটা চুমুক দিয়ে তারানাথের দিকে চোখ যেতেই দেখলাম তারানাথ জানলার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। আমিও দৃষ্টি নিক্ষেপ করলাম সেদিকে।
সাথে সাথে দেখলাম কুয়াশাটা কেটে গেল অল্প সময়। সূর্যের আলো জানালা দিয়ে ঢুকে আমাদের গায়ের উপর পড়েছে। বেশ মনোরম আবহাওয়া, খুব ভালো লাগছে আমার। তারানাথ এবার চায়ে একটা চুমুক দিয়ে বলল, আমার শরীর খারাপ বলে হয়তো তোমরা আমায় গল্পের কথা বলতে পারছো না, তাই না? আসলে কোনো একটা গল্প বললে আমারও মনটা ফুরফুরে হবে। তা বলো, তোমরা কি গল্প শুনতে চাও? আরে না না, আজ কোনো জোরাজুরি নেই, আপনার যা ইচ্ছে হয় আপনি সেটাই শোনান। তারানাথ একটা পাসিংশ ধরিয়ে লম্বা একটা টান মেরে এক গাল ধোঁয়া বার করতে করতে বলতে শুরু করলেন। নয়নপুর নামে এক গ্রাম, সেখানকার জমিদারের নাম শশধর রায় চৌধুরী। এমনই এক সন্ধ্যায় তিনি আমার কাছে হন্তদন্ত হয়ে এলেন। বাইরে থেকে জোরে জোরে আমায় ডাকতে লাগলেন। তান্ত্রিক মশাই, তান্ত্রিক মশাই, বাড়িতে আছেন? তার গলা শুনে মনে হলো তিনি খুব বিপদের মধ্যেই আছেন। আমি বাইরে এসে দেখি তার চোখে মুখে আতঙ্কের ছাপ, এবং তিনি ঘেমে পুরো চান করে গিয়েছিলেন। আমি ওনাকে ঘরে নিয়ে এসে তক্তপোষে বসালাম। এক গ্লাস জল তার সামনে ধরে বললাম, জলটা খেয়ে আপনি আগে শান্ত হন, তারপর আপনার সব কথা শুনব। তিনি এক ঢোকে গ্লাসটি শেষ করে দিলেন এবং বলতে লাগলেন, ও সবাইকে মেরে ফেলবে, ও সবাইকে মেরে ফেলবে, মেরে ফেলবে, মেরে কে ফেলবে। কে কে মেরে ফেলবে? ও ও ও ও ও মেরে ফেলবে, ও মেরে ফেলবে, মেরে ফেলবে। কে মেরে ফেলবে? কে মেরে ফেলবে? আমি থাকতে আপনার কোনো ক্ষতি হবে না। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। লোকটি একটু শান্ত হয়ে ঘটনাটা বলতে শুরু করলেন। গত রবিবার বৈশাখ মাসের 13 তারিখ আমি আমার নায়েবকে নিয়ে সদরে গিয়েছিলাম। ব্যবসার কারণে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, তো ফেরার পথে একটি দোকান আমার চোখে পড়ল, যেখানে ওই পুরনো আমলের সমস্ত রকম জিনিসপত্র বিক্রি হয়। আমি ছোটবেলা থেকেই পুরনো জিনিসের প্রতি খুবই টান অনুভব করতাম। দোকানে ঢুকতেই আমার চোখে পড়ল সিরাজউদ্দৌলার আমলের ঢাল, তরোয়াল, বর্ষা, এছাড়াও তখনকার দিনের বিভিন্ন হাতের কারুকার্য এবং আরও অজস্র জিনিস। একটি সুন্দর হাতির দাঁতের তৈরি নৌকো আমি হাতে নিয়ে দেখতে লাগলাম। আহা, ওই হাতির দাঁতের নৌকো দেখতে দেখতে আমার নজরটা একটা আয়নার দিকে পড়ল। আয়নার মধ্যে আমি একটি মুখ দেখলাম। মুখটা আমার খুব চেনা। আয়নার মধ্যে দেখলাম সে আমার পিছনেই দাঁড়িয়ে এবং আমারই দিকে এক দৃষ্টে চেয়ে আছে। কি ভয়ঙ্কর মুখ তার, দেখলে আঁতকে উঠতে হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমি তৎক্ষণাৎ পিছনে ঘুরে তাকাতে কাউকেই দেখতে পেলাম না। কিছুক্ষণের মধ্যেই যেন আমার চোখটা ধাঁধিয়ে গেল। আমি নায়েব মশাইকে ডাকলাম, হরিপদ, হরিপদ। সে তখনই আমার সামনে এসে বলল, কে কে হলো জমিদার মশাই? চলো এখান থেকে, চলো এখান থেকে, চলো চলো। আপনি কিছু কিনবেন না? না 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 না, এখানে আমার একটুও ভালো লাগছে না, চলো এখান থেকে। আমি নায়েবকে কিছু বললাম না। সেখান থেকে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরেও আমি শান্তিতে থাকতে পারছিলাম না। ওই কথাটাই আমার মাথার মধ্যে ঘোরাঘুরি করছিল। আমার এমন বিচলিত অবস্থা দেখে আমার স্ত্রী সুমিত্রা জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে বলো তো? বাড়িতে আসার পর থেকেই তোমায় কেমন বিচলিত লাগছে। তখন আমি সুমিত্রাকে সমস্ত ঘটনাই বললাম। সমস্ত কিছু শোনার পর সুমিত্রাও ভয় পেল। ঠিক আছে, অনেক রাত হলো, এবার শুয়ে পড়ো। সুমিত্রার ভোর 5টায় উঠে গঙ্গা স্নান করবার অভ্যাস, কিন্তু
আজ 7টা বেজে গেল, তবুও সুমিত্রা ঘুম থেকে উঠল না। দাস দাসীরা বাইরে অপেক্ষা করছে তার জন্য। আমি সুমিত্রাকে ডাকলাম, সুমিত্রা, সুমিত্রা, সুমিত্রা ওঠো। আমার অনেক ডাকাডাকির পরও সুমিত্রার কোনো সাড়া নেই। উঠছে না দেখে তার গায়ে হাত দিয়ে দেখি তার গা পুরো বরফের মতো ঠান্ডা। কি হলো? কি সুমিত্রার গা অমন অমন ঠান্ডা কেন? এটা কি? ভালো করে লক্ষ্য করে দেখতেই আমি চমকে উঠি। দেখি সুমিত্রার গলায় একটা কালো দাগ। ফাঁসি দিলে যেমন দাগ হয় ঠিক তেমন একটা দাগ। এই দৃশ্য দেখে আমি চিৎকার করে উঠে সবাইকে ডাকলাম, কে 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 কোথায় আছো? কে কোথায় আছো? দেখো সুমিত্রার কি হয়েছে, দেখো, এসো। আমার চিৎকারে তারা সবাই ছুটে এলো। তারাও এসে দেখলো সেই দৃশ্য। কবরেজ মশাইকে খবর দেওয়া হলো। উনি এসে ভালো করে দেখে বললেন, এ তো খুন। খুব গভীর রাতে ওনাকে কেউ গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। সে কি? এটা 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 কি করে সম্ভব? হ্যাঁ, কি করে সম্ভব? কাল রাতে তো সুমিত্রার পাশে আমি ছিলাম। তাহলে সুমিত্রাকে কে হত্যা করলো? এটা তো অসম্ভব। সমস্ত রাজবাড়িতে দুঃখের ছায়া নেমে এলো। যথারীতি সুমিত্রার কাজ সম্পন্ন হলো। প্রায় 2 সপ্তাহ কেটে গেল, কিন্তু সুমিত্রার খুনের কোনো হদিশ পাওয়া গেল না। একদিন রাত্রে আমি স্বপ্নে দেখলাম সেই মূর্তিবান মেয়েটি আমাকে মারতে আসছে। আতঙ্কে আমার ঘুম ভেঙে যায়। সেদিন রাতে আমার আর ঘুম হলো না। পরদিন রাতে সমস্ত ঘটনা আমি নায়েবকে জানালাম। আমার এসব মোটেও ভালো ঠেকছে না। এ কোনো অশুভ শক্তি হতে পারে। আপনি এক কাজ করুন জমিদার মশাই, আপনি কোনো তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক? হ্যাঁ, তান্ত্রিক। কিন্তু এমন তান্ত্রিক আছে যে আমার এমন ভয়ানক সমস্যার সমাধান করতে পারবে? হ্যাঁ, আছেন। তিনি ভূতদের বশীভূত করে রাখেন। তিনি অনেক অসাধ্যই সাধন করেছেন। তার নাম তারানাথ। তান্ত্রিক মশাই, নায়েবি আমাকে আপনার কাছে আসার কথা বলেছিলেন। সেই জন্যেই আমি 5ই জ্যৈষ্ঠ আপনার কাছে আসবো ঠিক করেছিলাম। কিন্তু আশা আমার হলো না, কারণ তার পরের দিনই নায়েবেরও ওই একইভাবে মৃত্যু হয়। তারও গলায় সেই একই কালো দাগ। কেউ যেন তার গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। এমন ঘটনা আমার সাথেও হতে পারে। তাই আমি আপনার কাছে এসেছি। আপনি এই সমস্যার সমাধান করুন তান্ত্রিক মশাই, সমাধান করুন। এই পর্যন্ত বলেই জমিদার বাবু থামলেন। বুঝলাম। এই সমস্যার সমাধান করার জন্য আমাকে আপনার বাড়িতে যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আজই চলুন তাহলে। কথা মতো আমি জমিদার বাবুর সাথে তার বাড়িতে এলাম। বাড়িতে আসা মাত্রই আমি শয়তানের উপস্থিতি বুঝতে পারলাম। আমি বাড়ির উঠোনে উত্তর পশ্চিম মুখ করে বসে সিঁদুর দিয়ে একটা ছক কাটলাম। তারপর তাতে কিছু হলুদ ছড়িয়ে মন্ত্র পড়তে লাগলাম। তারপর পুরো বাড়িটাকে বন্দনা করে দিলাম এবং বাড়ির প্রত্যেকটি লোককে একটি করে ধাগা দিলাম। আমি বন্দনা করে দিয়েছি পুরো বাড়িটাকে। কোনো অশুভ শক্তি এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। আর হ্যাঁ, যে ধাগাটা দিয়েছি সেটা সবাইকে পরে নিতে বলবেন। এই ধাগা কোনো সাধারণ ধাগা নয়।
আমার মন্ত্রশক্তির দ্বারা বানানো এই ধাগা। যতক্ষণ ওই ধাগা আপনাদের হাতে থাকবে কোনো অশুভ শক্তি আপনাদের ক্ষতি করতে পারবে না। এই বলে আমি সেখান থেকে চলে এলাম। জমিদার বাড়ি থেকে ফিরে আসার পর ঘটনাটিকে নিয়ে অনেকক্ষণ ভাবতে লাগলাম, কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। তারপর রাতে যখন শুতে যাব, দেখি আমার ঘরের কোণে এক বালিকা মূর্তি দাঁড়িয়ে। ভয়ঙ্কর তার রূপ, আর সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। যেন সে আমাকে কিছু বলার চেষ্টা করছে। সব বুঝতে পেরে আমি বালিকাটিকে বললাম, জমিদার বাড়িতে ঢুকতে পারছিস না বলে আমার কাছে চলে এসেছিস? কথাটি বলা মাত্রই তার কান্নার শব্দ বেড়ে গেল। কাঁদতে কাঁদতে অস্বাভাবিক গলায় সে আমায় বলতে লাগলো, ওকে আমি মেরে ফেলবো। ওর বংশের কাউকে আমি বাঁচতে দেব না, কারণ ও আমার বাবাকে মেরে ফেলেছে। আমি ওর বংশের সবাইকে মেরে ফেলবো, সবাইকে। আমি চিৎকার করে বললাম, কে তোর বাবা, আর কেনই বা জমিদার তোর বাবাকে মেরেছে? আমি সবই জানতে চাই। আজ অমাবস্যার রাত, আজই আমি জমিদার বাবুকে শেষ করে ফেলতাম, কিন্তু তুই বাড়ি বন্ধ না করে দিয়ে এসেছিস, তাই আমি বাড়িতে ঢুকতে পারছি না। জমিদারের দ্বারে কাছেও ঘেঁষতে পারছি না। আমি থাকতে তুই জমিদারের কোনো ক্ষতি করতে পারবি না। আমার কথা শুনে তার চোখ আরো লাল হয়ে গেল। তীব্রভাবে চেঁচিয়ে আমাকে বলল, না, ও শয়তান, তাই ওকে আমি মারবো। ওর বংশের সমস্ত মানুষকে আমি শেষ করে দেব। ওর স্ত্রীকে আমি মেরেছি, ওর নায়েবকেও আমি মেরেছি, আর ওকেও আমি ছাড়বো না। আমার সাথে অন্যায় হয়েছে, খুব অন্যায় হয়েছে, খুব অন্যায়। তার ভয়ঙ্কর মূর্তির সম্মুখীন হলাম আমি এর প্রতিকার করব। এই বলে আমি একটি মাটির পাত্রে গঙ্গা জল রেখে আমার হাত কেটে কয়েক ফোঁটা রক্ত গঙ্গার জলে দিলাম। তারপর আমি মূর্তিটিকে আদেশ দিলাম, তুই এর ভিতরে প্রবেশ কর, তোর জীবনের সমস্ত কাহিনী আমার কাছে পরিষ্কার হবে। মূর্তিটি একইভাবে দাঁড়িয়ে আছে আর সাংঘাতিক গর্জন করছে। আমি চেঁচিয়ে বললাম, কি হলো? প্রবেশ কর বলছি, নইলে তোর কোনো কাজ আমি সম্পন্ন করতে দেব না। আমার বলার সাথে সাথে মূর্তিটি এক ভয়ঙ্কর কালো রূপ ধরে ওই সরার জলের মধ্যে প্রবেশ করল। আর প্রবেশ করার সাথে সাথেই ওই সরার ঠান্ডা জল ফুটতে শুরু করলো। সরার জল বিভিন্ন রং বদলাতে শুরু করলো। এই আশ্চর্য ঘটনার সম্মুখীন হলো আমার দুটি চোখ। আমি দেখতে পেলাম মাটির পাত্রের গঙ্গা জল বিভিন্ন রং বদলাতে বদলাতে শেষে কালো রঙে পরিণত হলো, এবং আস্তে আস্তে বালিকাটির বেদনাদায়ক মুখ ভেসে উঠল। তারপর সে বলতে লাগলো, আমার নাম দীপা। নয়নপুর গ্রামে আমি আমার বাবার সাথে থাকতাম। আমার মা ছিল না, বয়স ছিল আমার 14। একটি ছোট্ট ঘরে আমি আর আমার বাবা থাকতাম। বাবার নাম নগেন হালদার। বাবা অন্যের গোয়ালে কাজ করে দিত, তার বিনিময়ে কিছু টাকা পেত, আর সেই টাকাতেই আমাদের কোনো রকমে দিন চলে যেত।
আমার সমস্ত বান্ধবীরা পাঠশালায় যেত, কিন্তু আমি যেতে পারতাম না, কারণ পাঠশালাতে যাবার মতো আমার বাবার তেমন টাকা ছিল না। দুঃখ হলেও আমরা হাসতাম। বাবা কাজ করে ঘরে আসার সময় আমার জন্য খাবার কিনে আনতো, বাবা আর আমি একসাথে খেতাম। এইভাবেই দিন চলছিল। জমিদারের খাজনা না দিতে পারায় একদিন হঠাৎ জমিদারের লাঠিয়াল বাড়ি বয়ে এসে বাবাকে মেরে গেল। বাবার মাথা ফেটে রক্ত পড়ছিল, রক্তে বাবার গামছা আর ধুতিটা ভিজে গিয়েছিল। আমি ছুটে গিয়ে জিজ্ঞেস করলাম, বাবা বাবা তোমার কোথায় লেগেছে বাবা? বাবা আমার একটুও লাগেনি রে মা, একটুও লাগেনি। গরিবের কখনো লাগে না রে মা, কখনো লাগে না গরিবের, কখনো লাগে না। বাবা সারাদিন কাজ করত, সারাদিন হাড় ভাঙা খাটুনির পর আসার সময় আমার জন্য খাবার নিয়ে আসতো, নিজে না খেয়েও আমাকে খাওয়াতো। কতদিন যে বাবা না খেয়ে শুয়ে পড়তো তার ঠিক নেই, কিন্তু আমাকে কখনো না খাইয়ে রাখেননি। কখনো কখনো আমায় মিথ্যা বলতো আমি পেট ভরে খেয়েছি, এনে এনে এবার তুই খা, হ্যাঁ তুই খা। এইভাবেই কষ্টে দিন চলতো আমাদের। এমনই এক দুপুরে জানতে পারলাম জমিদারের লাঠিয়ালরা বাবাকে টানতে টানতে জমিদার বাড়ি নিয়ে গেছে। আমি দৌড়তে লাগলাম জমিদার বাড়ির দিকে। আমি জমিদার বাড়ি গিয়ে দেখলাম জমিদারের লাঠিয়ালরা বাবাকে মেরে বাইরে ফেলে দিয়েছে। বাবা মাটিতে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। জমিদারের লাঠিয়াল প্রচণ্ড মেরেছে বাবাকে মারতে মারতে সারা শরীর ফাটিয়ে দিয়েছে। বাবা 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 গো, একটু জল দিবি মা আমার, একটু জল। আনছি বাবা, আনছি, আমি এক্ষুনি জল আনছি। উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না বাবার। সদর দরজার দারোয়ানদের বললাম, একটু জল দাও, একটু জল দাও, একটু জল দাও না, আমার বাবাকে একটু জল দেবে গো, আমার বাবাকে একটু জল দেবো আমি, দাও না, একটু জল দাও। চল যা এখান থেকে বেরো। বেরো বলে তারা আমায় ধাক্কা দিয়ে ফেলে দিল। বাবার মুখ থেকে রক্ত পড়ছিল। এরকম অবস্থায় বাবাকে রেখে আমি পুকুরের দিকে দৌড়ালাম জল আনবার জন্য। জল নিয়ে এসে বাবার মুখে জল তুলে দিলাম, কিন্তু বাবা খেতে পারল না। বাবা জল খাচ্ছে না কেন? বাবা জল খাচ্ছে না কেন? জল খাচ্ছে না কেন? বাবা ও বাবা। ডাকতে লাগলাম বাবাকে, বাবা ও বাবা। অনেক ডাকাডাকির পর বুঝলাম বাবা আর নেই। গ্রামের লোক ঘিরে আছে আমাকে আর আমার বাবাকে। একজন বলল, তোর বাবা আর বেঁচে নেই রে দীপা, বেঁচে নেই। বেঁচে নেই? বাবা যে আমায় জল আনতে বললো, আমাকে তো জল আনতে বললো। বাবা ও বাবা কাঁদতে কাঁদতে আমি বাবাকে জড়িয়ে ধরলাম। গ্রামের লোকেরা বাবাকে ধরাধরি করে বাবার শেষ কাজ সম্পন্ন করলো। বাবার কাজ সম্পূর্ণ করে আমি কুটিরে ফিরে এলাম। আজ আমি একা ঘরে, কেউ নেই, একা একা বসে আছি। মনে হতে লাগলো বাবা যেন বলছে, দীপা দীপা খেয়ে নে মা, খেয়ে নে।
বাবার সেই ডাক আমার কানে এখনো ভাসতে লাগলো। টাকা পয়সা না থাকায় বাবার শ্রাদ্ধ শান্তিও করতে পারলাম না। খাজনা বাকি থাকায় কদিন পর জমিদারের লোক এসে আমাদের কুটির ঘরটা দখল করে নিয়ে আমাকে ঘর থেকে বের করে দিল। এখানে ওখানে ঘুরতাম। গ্রামের লোকেরা এর ওর বাড়ি থেকে আমায় খাবার দিতে লাগলো। কতদিনই বা খাবার দেবে? একদিন খাবার দেওয়া সবাই বন্ধ করে দিল। কখনো কারোর ঘরের উঠোনে বা কখনো কারোর গোয়ালে শুয়ে থাকতাম। কখনো কখনো কেউ তাড়িয়েও দিত। এ গ্রাম ও গ্রাম ঘুরে বেড়াতাম শুধু একটু খাবারের জন্য। গাছ থেকে পেরে ফল খেতাম, সবাই তাড়িয়ে দিত, সবাই, কেউ খেতে দিত না। মাঝে মাঝে নদীর ধারে যেখানে বাবাকে দাহ করা হয়েছিল সেখানে বসে বসে কাঁদতাম আর বাবাকে ডাকতাম, বাবা, বাবা তুমি কোথায় গেলে বাবা? বাবা জানো তো আমাকে এখন আর কেউ খেতে দেয় না, আমাকে কেউ ভাত দেয় না বাবা। কতদিন আমি ভাত খাইনি বাবা, কতদিন তোমায় দেখিনি, কতদিন তুমি আর আমি একসাথে বসে ভাত খাইনি বাবা। তুমি কোথায় চলে গেলে বাবা? তুমি কোথায় চলে গেলে? বাবার সাথে কাটানো আগের কথাগুলো মনে পড়তো খুব। এইভাবে দিন যেতে লাগলো। কিন্তু খাবারের কষ্ট কতদিন আর সহ্য হয়। ভাবলাম বাবা মার কাছেই চলে যাই। এমন এক সন্ধ্যায় আমি নদীতে দিলাম ঝাঁপ। নদীর স্রোত আমাকে গভীর থেকে গভীরে নিয়ে চলে গেল। তারপর সব শেষ। এই পর্যন্ত বলে সে থামল। আমি কখনো কাঁদিনি, কিন্তু বালিকাটির কথা শুনে আমারও চোখটা ছলছল করে উঠল। নিজেকে সামলে নিয়ে বললাম, আমি এর প্রতিকার করব। এই বলে তৎক্ষণাৎ আমি জমিদার বাড়িতে ছুটলাম। জমিদার বাড়ির সামনে গিয়ে তাদের সদর দরজায় জোরে জোরে আঘাত করতে লাগলাম। দারোয়ান আমার ভয়ঙ্কর রাগ দেখে তাড়াহুড়ো করে দরজা খুলে দিল। শশধর, বেরিয়ে আয় পাপিষ্ঠ! আমার গলার আওয়াজে জমিদার বাড়ির সবার নিদ্রা ভঙ্গ হয়ে গেল এবং জমিদার সবাইকে নিয়ে আমার সামনে উপস্থিত হলো। তান্ত্রিক মশাই, আপনি এত রাতে কি হয়েছে? চুপ কর পাপিষ্ঠ! তুই একটা ঘর নষ্ট করেছিস, তুই একটা মেয়েকে অনাথ করে দিয়েছিস, তার বাবাকে হত্যা করেছিস। তুই একজন খুনি, পাপী। তোর কখনো ক্ষমা নেই, ক্ষমা নেই তোর। সে আসছে হিসাব বুঝিয়ে দিতে। এই কথা বলে আমি সেদিন জমিদার বাড়ি থেকে বেরিয়ে এলাম। তারপর কি হলো? আমি বললাম, আচ্ছা জমিদারের কি হলো, আর দীপার পেতেরই বা কি হলো? পাশে ঘটিতে জল রাখা ছিল। তারানাথ একটু জল খেয়ে আবার বলতে শুরু করলেন, তারপর যেটা হওয়ার সেটাই হলো। যেটা ঘটার সেটা তো ঘটবেই, তাকে আটকানোর সাধ্য কার? বিধির বিধান কেউ খণ্ডাতে পারে? আমার মন্ত্রশক্তির দ্বারা দেওয়া সেই বন্দনা আর ধাগাটির জন্য দীপার প্রেত জমিদার বাড়ির ধারে কাছেও ঘেঁষতে পারছিল না। তাই সে আমায় বলল, আপনার মন্ত্র শক্তি দ্বারা বানানো ওই বন্দনার জন্য আমি ওই জমিদার বাড়িতে ঢুকতে পারছি না, আর ওই ধাগাটার জন্য আমি কারোর কাছে ঘেঁষতেও পারছি না। আমি প্রতিশোধের আগুনে জ্বলছি। আমি মুক্তি পেতে চাই, মুক্তি। ওই শয়তান শশধরকে শেষ করলেই তবেই আমার মুক্তি। তবে আমি ওর বংশের কাউকেই ছাড়ব না, কাউকেই না। দেখ মা,
শশধর রায়চৌধুরীর স্ত্রী সুমিত্রা এবং নায়েব হরিপদকে হত্যা করে এমনিতেই তুই পাপের ভাগীদার হয়েছিস। আবার যদি ওদের বংশের লোককে শেষ করিস, তাহলে তুই কোনো দিনই প্রেতজনি থেকে কোনোভাবেই মুক্তি পাবি না। তোর দোষী একমাত্র জমিদার শশধর রায়চৌধুরী। ওর বংশের লোক কিন্তু নির্দোষ। তাই তুই যদি ওর বংশের লোককে হত্যা করিস, তাহলে তোর উপর পাপ লাগবে। শোন, আমি আমার মন্ত্রশক্তির দ্বারা ওই বন্দনা আর ওই ধাগা শক্তিহীন করে দেব। তবে হ্যাঁ, আমাকে কথা দিতে হবে যে তুই জমিদার শশধরকে ছাড়া আর কারোর কোনো ক্ষতি করবি না। ঠিক আছে, আমি কথা দিলাম, আমি জমিদারকে ছাড়া ওর বংশের কারোর কোনো ক্ষতি করব না। কথা মতো আমি আমার মন্ত্রশক্তির বলে জমিদার বাড়ির বন্দনা এবং ধাগাকে শক্তিহীন করে দিলাম। তখন গভীর রাত, জমিদার শশধর রায় চৌধুরী নিদ্রায় আচ্ছন্ন। সে জানেও না যে তার বাড়ির বন্দনা এবং ধাগার শক্তিহীন হয়ে গিয়েছে। হঠাৎ একটা শব্দে তার ঘুমটা ভেঙে গেল। শশধর উঠে একটা মোমবাতি জ্বালালো। শব্দটা বাইরের বারান্দার দিক থেকে আসছে। শশধর মোমবাতিটা নিয়ে ধীরে ধীরে বারান্দায় এলো। মোমবাতির অল্প আলোয় দেখল বারান্দার ওপাশে একজন কালো মূর্তি দাঁড়িয়ে। শশধর বলে উঠল, কে কে ওখানে? কে? কোনো উত্তর নেই। শশধর এবার পা টিপে টিপে সেই দিকে এগোতে লাগল। যখন মূর্তিটা শশধরের 2-4 হাত দূরে, তখন শশধর থমকে দাঁড়িয়ে পড়ল। কে 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 তুমি? কে তুমি? অন্ধকারে তার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। ঠিক একইভাবে দাঁড়িয়ে রয়েছে মূর্তিটা। শশধর এবার তার একদম কাছে চলে গিয়ে মোমবাতির অল্প আলো তার উপরে ফেলতেই আঁতকে উঠল। কারণ সামনে যে মূর্তিটা দাঁড়িয়ে, সে তাকেই সেদিন আয়নায় দেখেছিল। একজন নারী মূর্তি। মূর্তিটা তার 2 চোখ বন্ধ করে আছে। হঠাৎ মূর্তিটা তার 2 চোখের পাতা খুলল। তার চোখ থেকে যেন একটা আগুনের ভাঁটা বেরিয়ে এলো। মূর্তিটা একটা চিৎকার করে শশধরের উপর ঝাঁপিয়ে পড়ল। তারপরে শশধরের গলা টিপে ধরল। শশধর চিৎকার করছে, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তারপর ভয়ঙ্কর সেই নারী মূর্তিটা বলে উঠল, এত সহজে তোকে আমি মারব না। তোকে আমি তর্পে মারব। তর্পে মারব আমি তোকে। কে 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 তুমি? কে? আমায় ভুলে গেলি? হ্যাঁ, ভুলে গেলি আমায়? মনে আছে আমার বাবাকে তুই হত্যা করেছিলি? হ্যাঁ, মনে আছে? তুই তুই দীপা? এটা 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 হতে পারে না, এটা হতে পারে না। না, হ্যাঁ, আমি দীপা। আমি ফিরে এসেছি আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে। আমায় ক্ষমা করে দে। আমার ভুল হয়ে গেছে। আমায় ক্ষমা করে দে। ক্ষমার তোকে? আমার দেবতুল্য বাবাকে তুই হত্যা করেছিস, তোর কোনো ক্ষমা নেই।
এই বলে দীপা শশধরকে শূন্যে চাগিয়ে তুলে এদিক ওদিক ছুঁড়ে ফেলতে লাগলো। যন্ত্রণায় শশধরের মুখ থেকে আর্তনাদ বেরিয়ে আসছে। ততক্ষণে শশধরের শরীরের সমস্ত হাড় গোড় ভেঙে মাংস চিরে বাইরে বেরিয়ে এসেছে। অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে সে অজ্ঞান হয়ে পড়ে। কতক্ষণ অজ্ঞান অবস্থায় পড়েছিল তা শশধরের মনে নেই। তার মুখের ওপর ফোঁটায় ফোঁটায় একটা তরল পদার্থ টপ টপ করে পড়ছে। শশধরের এবারে জ্ঞান ফিরল। চোখ খুলে দেখে উপরে এক নারী মূর্তি ঝুলছে। তার গলায় দড়ি, মুখ থেকে প্রায় 2-3 হাত জিভ বেরিয়ে আছে, আর সেই জিভ থেকে রক্ত টপ টপ করে পড়ছে শশধরের মুখে। শশধর তখন তীব্র যন্ত্রণায় ছটফট করছে আর আর্তনাদ করছে। এইভাবে এইভাবে নিষ্ঠুরভাবে না মেরে আমাকে একেবারে মেরে ফেলো, আমাকে একেবারে মেরে ফেলো। এমন সময় দীপার মুখের মধ্যে থেকে বেরিয়ে আসা জীব লম্বায় আরো বেড়ে গেল। তারপর সেই জীব শশধরের গলায় জড়িয়ে তাকে শূন্যে চাগিয়ে তুলল। এই পর্যন্ত বলে তারানাথ থামলেন। তখন কিশোরী বলে উঠল, কি হলো? গল্প শেষ হয়ে গেল? আমি বললাম, তারপর জমিদারের কি হলো? তারানাথ আরও একটা পাসিংশ ধরালেন। তারপর বললেন, পরের দিন জমিদার শশধর চৌধুরীর মৃতদেহ বারান্দার মেঝের উপর পড়ে থাকতে দেখা যায় এবং তার গলায় একটা কালো দাগ। আর দীপার কি হলো? উফ কিশোরী, এটাও আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? দীপা তার প্রতিশোধ নিয়েছে বলে সেও মুক্তি পেয়ে গেছে। কি তাই তো ঠাকুরমশাই? তারানাথ একটু মুচকি হেসে বললেন, হ্যাঁ, একদম ঠিক।